একটি ছোট্ট বাচ্চাকে একদিন মাঠের মধ্যে খুঁজে পায় আধ পাগল চেরি। কিন্তু গ্রামের সবাই যাকে আধ পাগল মনে করতো, তার আসল পরিচয় ছিল অন্য কিছু। আজকে ভীষণ মিস্টিরিয়াস আর দারুণ একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব, তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। ড্রামার শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই, যে জঙ্গলের মধ্যে কিছু দুষ্কৃতীর থেকে পালানোর চেষ্টা করছিল, এবং তার কোলে একটি ছোট্ট বাচ্চা ছিল। মহিলাটি লোকগুলির থেকে পালাতে পালাতে একটি ঝুড়ি দেখতে পায়, এবং সেখানেই বাচ্চাটিকে রেখে তার গলায় একটি লকেট পরিয়ে দেয়। লোকগুলি যাতে বাচ্চার কোনো ক্ষতি না করে, মহিলাটি চেঁচিয়ে লোকগুলিকে নিজের দিকে ডেকে নেয়, প্রার্থনা করতে থাকে যে বাচ্চাটি যাতে বেঁচে যায়। অন্যদিকে সেখান দিয়ে চেরি নামের একটি মানসিক ভারসাম্যহীন মহিলা যাচ্ছিল। চেরি বাচ্চাটিকে দেখতে পায় এবং বেশ খুশি হয়, এবং চেরি ছোট্ট অরোরাকে কোলে তুলে নেয়। চেরি ঠিক করে আজ থেকে সেই অরোরার মা, এবং সেই অরোরাকে মানুষ করবে। এবার আমরা 10 বছর পরের দৃশ্য দেখতে পাই। চেরি অরোরাকে স্কুল থেকে আনতে গেছিল, কিন্তু স্কুলের বাচ্চারা চেরিকে দেখেই আজে বাজে কথা বলতে শুরু করে, যে পাগলের মেয়েও একটা পাগল। অরোরা তাদের ধাক্কা মেরে বলে যে তোরা সবাই পাগল, এবং তার ব্যাগ দিয়ে তাদের মেরে তাড়িয়ে দেয়। চেরি তাকে একটি অ্যাপেল দিয়ে বলে যে অরোরা, এটা তোমার জন্য, এটা খেয়ে নাও। কিন্তু অরোরা সেটা ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যে তোমাকে কতবার না বলেছি আমার স্কুলে আসবে না, তোমার মতো একটা পাগল আমার মা নয়। এটা শুনে চেরি খুবই দুঃখ পায়। অন্যদিকে আমরা অরোরার আসল মা অর্থাৎ এসমেরিল্ডা স্যান্ডার্সকে দেখতে পাই। এসমেরিল্ডা বলে যে 10 বছর হয়ে গেল, এখনো কোথাও আমার মেয়ের খোঁজ পাওয়া গেল না। এক্ষুনি গাড়ি বের করো, আমি আবারও অনাথালয়গুলিতে গিয়ে খোঁজ করতে যাব। এবং এসমেরিল্ডা তার সেক্রেটারি জনের সাথে গাড়ি করে বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা চেরিকে দেখতে পাই, যে কিনা অরোরার খাওয়ার জন্য ভাত নিয়ে এসেছিল। তখনই স্কুলের সেই দুষ্ট ছেলেটি, যে কিনা অরোরাকে খ্যাপাচ্ছিল জেকব, সে তার মাকে নিয়ে সেখানে আসে এবং অরোরাদের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। জেকবের মা বলতে থাকে যে আমার ছেলেকে তোমরা মেরেছো, তোমাদের এত সাহস। অরোরা বলে যে আমি ওকে মারিনি, ও আগে আমাকে বাজে কথা বলেছে। জ্যাকবের মা বলে যে জেকব যা বলেছে ঠিক বলেছে, তোর মা তো পাগলই আর তুইও তাই। চেরি বলে যে না, আমার মেয়ে পাগল না, আমার মেয়ে স্মার্ট, ওদের টিচার বলেছে। জেকবের মা বলে যে আমি এসব জানতে চাই না, তোরা আমাদের কাছে ক্ষমা চাইবি, না হলে তোদেরকে গ্রাম থেকে বার করে দেয়া হবে। চেরি বলে ওঠে যে না না, এরকম করো না, এবং সে কাঁদতে কাঁদতে জেকবের মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। অরোরা তার মাকে বলে যে মা, তুমি কেন ক্ষমা চাইছো, ক্ষমা চেয়েও না। অন্যদিকে চেরি মাথা ঠুকে ঠুকে ক্ষমা চাইতে থাকে। জেকবের মা বলে যে ক্ষমা না চাইলে এক্ষুনি তোদের দুজনকে এই গ্রাম থেকে বার করে দেব। অরোরা তার মাকে বলে যে তোমার যদি এতই শখ এখানে থাকার, তুমি এখানে একাই থাকো, আমি আর এখানে থাকবো না। এই বলে সে জেকবকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। জেকবের মা বলে যে তোর এত সাহস, তুই আমার ছেলেকে ধাক্কা মারলি, তোকে আমি দেখে নেব। চেরি তার মেয়ে কোথায় গেল দেখার জন্য তার পিছন পিছন যেতে চায়, কিন্তু জেকবের মা তাকে যেতে দেয় না। তার মা বলে যে তুই কোথায় যাচ্ছিস, তুই আগে আমার কাছে ক্ষমা চাইবি। এই নিয়ে তাদের মধ্যে এক প্রকার হাতাহাতি শুরু হয়ে যায়, এবং তখনই হঠাৎ চেরির মধ্যে এক অদ্ভুত শক্তি ভর করে, এবং সে জেকবের মাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবং সেটা এমন এক ধাক্কা যাতে জেকবের মা উড়ে গিয়ে পড়ে এবং তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। অন্যদিকে অরোরা রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছিল, এবং তখনই একটা গাড়ির সাথে তার ধাক্কা লাগে, এবং অরোরা পড়ে যায়। এবং সেই গাড়ি থেকে নেমে আসে তার আসল মা এসমেরাল্ডা স্যান্ডার্স। কিন্তু তারা একে অপরকে চিনত না। এসমেরাল্ডা গাড়ি থেকে নেমে এসে দেখে যে অরোরার হাতে চোট লেগেছে, এবং তিনি অরোরাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলেন। তাদের দামি গাড়ি দেখেই অরোরা পিছিয়ে যায় এবং বলে যে থাক, আমি গাড়িতে উঠলে গাড়িটা নোংরা হয়ে যাবে। এসমেরাল্ডা বলে গাড়ি যদি নোংরা হয় গাড়ি তো ধুয়ে নেওয়া যাবে, তুমি চলো আমাদের সাথে। এবং অরোরা তাদের সাথে যায়। অন্যদিকে চেরিও অরোরাকে খুঁজছিল, এবং তখনই একটি গাড়ি এসে চেরিকে ধাক্কা মারে এবং চেরি পড়ে যায়। এবং আমরা তার অতীতের কিছু দৃশ্য দেখতে পাই, এবং সেখানে এই আধপাগল চেরি ছিল ভার্মিলিয়ন ফিনিক্স, যে কিনা ছিল একজন মহান যোদ্ধা। এবং আমরা ভার্মিলিয়ন ফিনিক্স এবং তার দলকে দেখতে পাই, যারা কিনা শত্রু দলের সাথে যুদ্ধ করছিল। সেই যুদ্ধে ভার্মিলিয়ন ফিনিক্সের সাথীরা মারা পড়ে এবং ফিনিক্স একাই বীরত্বের সাথে লড়াই করে। তখনই একজন পিছন থেকে এবং একজন সামনে থেকে তার পেটে তরোয়াল ঢুকিয়ে দেয়। কিন্তু মারা যাওয়ার আগেও ভার্মিলিয়ন ফিনিক্স তার সমস্ত শত্রুকে খতম করেই মরে।
এবং তার মৃত্যুতে আমরা তার ভিতরে থাকা সেই ফিনিক্স পাখির শক্তিকেও দেখতে পাই, যেটা কিনা বর্তমানে চেরির চোখে ফুটে ওঠে। এবার আমরা চেরিকে দেখতে পাই যে কিনা গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গেছিল, কিন্তু তার জ্ঞান ফিরলে তার হঠাৎই মনে হয় যে আমি কে, আমি এটা কোথায়। এবং তখনই তার মনে পড়ে যায় সে তার মেয়েকে খুঁজছিল, এবং সে সেই আগের মতোই হাত পাগল ব্যবহার করতে থাকে। এবং অরোরাকে খোঁজার জন্য চেরি আবারও বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা অরোরাকে দেখতে পাই, যার কিনা এসমারেল্ডা হসপিটালে চেক আপের জন্য নিয়ে গেছিল। ডক্টর বলে যে অরোরা ফিজিক্যালি একদম ঠিক আছে, কেবলমাত্র একটু ভয় পেয়েছে, সেটাও কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। জন এসমারেল্ডাকে বলে যে বাচ্চাটি এখন ঠিক হয়ে গেছে, এবার আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু এসমারেল্ডা বলে যে জন, যদি আমাদের অরোরা বেঁচে থাকতো তাহলে হয়তো আজ এই মেয়েটার বয়সী হতো। জন বলে যে সত্যি বলতে এই বাচ্চাটার সাথে আপনার মুখের একটু মিল আছে। এসমেরাল্ডা হেসে ওঠে এবং বলে যে চলো আমরা যাই। কিন্তু তখনই এসমেরাল্ডা দেখে অরোরার গলায় সেই জেড পাথরের লকেট, যেটা কিনা সে ছোট্ট অরোরাকে পরিয়ে দিয়েছিল। এসমেরাল্ডা লকেটটা দেখেই বুঝতে পারে যে তাহলে এই বাচ্চাটি তার মেয়ে, কারণ সেই লকেটে তার নাম অরোরা লেখা ছিল। এবং সে চেঁচিয়ে উঠে বলে যে আমার মেয়ে। এসমেরাল্ডার কান্নার আওয়াজে অরোরার ঘুম ভেঙে যায়। এসমেরাল্ডা তাকে জড়িয়ে ধরে বলে যে তোমাকে আমি খুঁজে পেয়ে খুব খুশি হয়েছি, আমিই তোমার আসল মা। অরোরা তাকে দূরে ঠেলে দিয়ে বলে যে আন্টি, তোমার কিছু ভুল হচ্ছে, আমার তো মা আছে। এসমেরাল্ডা বলে যে না, আমার ভুল হতে পারে না, এই জেড পেন্ডেন্টটা আমি তোমাকে পরিয়েছিলাম, যেটাতে তোমার নাম লেখা ছিল, তুমিই আমার মেয়ে। অরোরা বলে যে না, আমার মায়ের নাম চেরি, আমার অনেক দেরি হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে, না হলে মা চিন্তা করবে। এসমেরাল্ডা বলে যে অরোরা বিশ্বাস করো, আমি তোমার মা। অরোরা চেঁচিয়ে উঠে বলে যে তুমি আমার মা হলে এতদিন আমাকে নিতে আসোনি কেন? এসমেরাল্ডা তাকে বলে যে আমাদের পরিবার তখন খুবই বিপদে ছিল, তাই জন্য তোমাকে সেফ রাখার জন্যই আমি তোমাকে ওখানে ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তারপর আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। জন বলে যে অরোরা, ম্যাডাম সত্যি কথাই বলছেন, উনি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছেন। অরোরা বলে যে তুমি কি সত্যিই আমার মা? এসমেরাল্ডা বলে যে হ্যাঁ সত্যি, তুমি চাইলেই আমি একটা পেটার্নিটি টেস্টের ব্যবস্থা করতে পারি, যাতে প্রমাণ হবে তুমিই আমার মেয়ে। এবং তাই করা হয়। এসমেরাল্ডা অরোরাকে বলে যে অরোরা, এত বছর তোমাকে অনেক কষ্টে থাকতে হয়েছে আমি বুঝতে পারছি। অরোরা বলে যে কই কষ্ট না তো, আমার মা খুব ভালো মানুষ ছিল। এসমেরাল্ডা বলে যে ভালো মানুষই দিয়ে ভালো থাকা যায় না, সমাজে ভালোভাবে থাকতে গেলে টাকা পয়সা দরকার। তোমার জামা কাপড়, তোমার জুতো দেখে মনে হচ্ছে বস্তা পরে আছো, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার মা তোমাকে অনেক নতুন নতুন জামা কিনে দেবে, ভালো স্কুলে ভর্তিও করে দেবে। এবার তখনই জন পেটার্নিটি টেস্টের রিপোর্ট নিয়ে আসে এবং দেখা যায় যে অরোরা সত্যিই এসমেরাল্ডার সন্তান, সেই হারিয়ে যাওয়া মেয়েটিই অরোরা। এসমেরাল্ডার খুশির কোনো শেষ থাকে না, এত বছর পর সে তার মেয়েকে খুঁজে পেয়েছে। এসমেরাল্ডা বলে যে আমার সাথে বাড়ি চলো, তোমার আসল বাড়িতে। এই কথা শুনে অরোরা বলে যে কিন্তু তোমার সাথে গেলে আমার মায়ের কি হবে? এসমেরাল্ডা এই কথায় একটু অসন্তুষ্ট হয় এবং জনকে বলে যে জন, এতদিন অরোরা কার সাথে থাকতো সেটা খোঁজ নিয়ে দেখো, আর ওই মহিলাকে কিছু টাকা দিয়ে বলে দেবে সে যেন আর অরোরার সাথে কোনো কন্ট্যাক্ট না করে। অরোরা বলে যে কিন্তু আমি আমার মায়ের সাথে দেখা করতে পারবো না কেন? এসমেরাল্ডা বলে যে অরোরা, তুমি স্যান্ডার্স ফ্যামিলির বংশধর, তুমি আমাদের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। আর তোমাকে যে বড় করেছে সে একজন সামান্য গ্রাম্য মহিলা, আমি তাকে একটা ভালো অঙ্কের টাকা দিয়ে দেব, এতদিন তোমার দেখভাল করেছে সেইটার জন্য। কিন্তু এখন থেকে তুমি আমাদের পরিবারে আসতে চলেছ, অতীতের এই সমস্ত জিনিস তোমাকে ঝেড়ে ফেলতে হবে। জন তখনই অরোরার জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসে, যেটা পরে অরোরা বাড়ি যাবে। এসমেরাল্ডা বলে যে অরোরা, তুমি জানো এই জামাটার দাম কত? 1,20,000 টাকা, যেটা কিনা তোমার পালক মায়ের মতো সাধারণ মানুষদের সারা বছরের ইনকাম। তুমি বুঝতে পারছো তো তোমার আগের মা আর আমার মধ্যে কতটা পার্থক্য? কিন্তু তুমি চিন্তা করো না, এরকম যত জামা তুমি চাইবে আমি তোমাকে দিতে পারবো। কি তোমার চাই তো? এবং অরোরা বলে যে হ্যাঁ চাই। এবং এসমেরাল্ডা অরোরাকে তার বিশাল বাড়িতে নিয়ে আসে, যেখানে অরোরার খেয়াল রাখার জন্য একাধিক কর্মচারী ছিল। সেখানে অরোরার জন্য এসমেরাল্ডা অনেক রকম খাওয়া দাওয়ার আয়োজনও করেছিল। এসমেরাল্ডা বলে যে অরোরা, আমি তো জানি না তোমার কি খাবার পছন্দ, তাই আমি সব রকম খাবারেরই আয়োজন করেছি। অন্যদিকে আমরা চেরিকে দেখতে পাই, সে তখনও হন্যে হয়ে তার মেয়েকে খুঁজছিল। তার গ্রামের লোকেদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছিল যে আমার মেয়েকে দেখেছো? গ্রামের লোকেরা বলে যে আরে এত খোঁজার কি আছে, ও তো তোমার আসল মেয়েও না, সারা জীবন কি তোমার মতো পাগলের সাথে থাকবে নাকি?
চেরি কেঁদে কেঁদে বলে যে না, অরোরা আমার মেয়ে, আমি ওকে পেটে ধরেছি। এবং তখনই সেখানে হাজির হয় জন। এবং জন সেখানে লোকেদেরই জিজ্ঞাসা করে যে চেরি নামের কোনো মহিলা কি এখানে থাকে। জন দেখে তখনও চেরি লোকেদের কাছে অরোরার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। এবার জন দেখে অবাক হয় যে অরোরাকে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা মানুষ করেছে। জন চেরিকে বলে যে অরোরা ওর আসল মায়ের কাছে ফিরে গেছে, ওর সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। এবং চেরিকে এক সুটকেস টাকা দেয়। কিন্তু সেই সব টাকাতেই চেরির কোনোই ইন্টারেস্ট ছিল না। সে জনকে ধরে কাঁদতে থাকে যে অরোরা কোথায়, আমাকে বলো অরোরা কোথায়। জন তার গার্ডদের বলে যে তোমরা কি দেখছো, এই পাগলটাকে আমার উপর থেকে সরাও। জনের গার্ডরা চেরিকে ধরতে আসে, কিন্তু চেরি আবারও তার সেই অদ্ভুত শক্তি ব্যবহার করে তাদের ঝটকা মেরে সরিয়ে দেয়। জন চেরির শক্তি দেখে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে শক্তি দিয়ে এই মহিলাকে কাবু করা যাবে না। সে ভালোভাবে চেরিকে বলে যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বলছি অরোরা কোথায়। এবং চেরি জনকে ছেড়ে দেয়। তারপর জন বলে যে দেখো, অরোরা ওর আসল মায়ের কাছে ফিরে গেছে, ওর আসল বাড়িতে। তাই তুমি আর ওর সাথে কোনো কন্ট্যাক্ট রেখো না, তার বদলে এই টাকাটা তোমার জন্য। চেরি বলে যে না, অরোরা আমারই মেয়ে, আমাকে ওর কাছে এক্ষুনি নিয়ে চলো। আশেপাশে যারা ছিল তারা বলতে থাকে যে অরোরা তোমার কাছে থাকলে এমনিও অর্ধেক দিন খেতে পেত না, ঠান্ডায় কষ্ট পেত, তার থেকে তো এটাই ভালো। জন বলে যে আমি বুঝতে পারছি তুমি অরোরাকে ভালোবাসো, কিন্তু তুমি ওর আসল মা নও। তাই টাকাটা নাও আর এই সত্যিটা মেনে নাও। এই বলে জন সেখান থেকে চলে যায়। গ্রামের লোকেরাও বলতে থাকে যে বাহ, চেরি পাগলির তো ভাগ্য খুব ভালো, ও এত কটা টাকা পেয়ে গেল। কি ভাগ্যে যে ও বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছিল। তখনই চেরি মনে মনে বলে ওঠে যে টাকা থাকলে কি তাহলে অরোরা আমার কাছে আসবে? তাহলে আমার টাকা, আমার তো অনেক টাকা আছে, আমি তো বড় লোক, হ্যাঁ আমার বাড়িতে অনেক টাকা আছে। এই বলে সে তার বাড়ির দিকে ছুটে যায় এবং বাড়িতে গিয়ে একটি ট্রাঙ্ক খোলে, যেখানে জামা কাপড়ের মাঝখান থেকে সে একটি কালো কার্ড বার করে এবং বলে যে এই তো আমার টাকা। এবং তার সেই ট্রাঙ্কেই আমরা ভার্মিলিয়ন ফিনিক্সের সেই লাল পোশাকটি দেখতে পাই। অন্যদিকে আমরা অরোরাকে দেখতে পাই। এসমেরিলডা তার জন্য তার ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিল এবং সেখানে অনেক পুতুল ছিল। সেগুলো দেখে অরোরা খুব খুশি হয় এবং বলে যে মা, আমি অনেক খুশি। আমার স্কুলে জ্যাকাবের অনেক খেলনা ছিল, এখন আমিও সবাইকে দেখাবো আমার কত খেলনা। এসমেরিলডা বলে যে না, তুমি আর ওদের সাথে মিশবে না, আর ওই স্কুলেও যাবে না, কারণ ওরা গরিব, আমাদের সাথে ওদের ক্লাস মেলে না। তোমাকে আমি নতুন স্কুলে ভর্তি করে দেবো, তুমি নতুন নতুন বন্ধু বানাবে, ঠিক আছে? এই কথা শুনে অরোরা একটু দুঃখ নেয়, কিন্তু সে তার মায়ের কথা মেনে নেয়। অন্যদিকে জন এসে এসমেরাল্ডাকে চেরির ব্যাপারে বলে। জন বলে যে চেরি এই গ্রামে বাইরে কোথাও থেকে এসেছিল এবং তখন থেকেই সে এইরকম মানসিক ভারসাম্যহীন। এসমেরাল্ডা শুনে অবাক হয়ে যায় যে তার মেয়ে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার কাছে মানুষ হয়েছে। এসমেরালদা বলে যে ঠিক আছে, যেহেতু ও এতদিন আমার মেয়ের খেয়াল রেখেছে তাই আমি ওর কোনো ক্ষতি করব না, কিন্তু ও যেন আমার মেয়ের কাছে আসতে না পারে। যাই হোক, আমি অরোরার জন্য একটা পার্টির আয়োজন করতে বলছি, যাতে সবার সাথে ওকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া যায়, সেই আয়োজন তুমি শুরু করো। অন্যদিকে আমরা চেরিকে দেখতে পাই, যে কিনা তার কার্ডটি নিয়ে ব্যাংকে ছুটে যায় এবং মাথার উপর তুলে বলতে থাকে যে আমার কাছে টাকা আছে, টাকা আছে, আমি অরোরাকে ফিরিয়ে আনবই। অন্য কাস্টমাররা বলে ওঠে যে আরে, ব্যাংকে ভিখারিটাকে কে ঢুকতে দিল? ব্যাংকের গার্ডরা চেরির কার্ডটা দেখে বলে যে এটা কোনো ব্যাংকের কার্ড না, এটা নিয়ে তুমি ব্যাংকে এসেছো। এবং গার্ডরা তাকে ধরে ব্যাংক থেকে বার করে দিতে যায়। কিন্তু তখনই সেখানে হাজির হয় এই ব্যাংকের ম্যানেজার ভিনসেন্ট কার্টার এবং গার্ডদের বলে যে তোমরা এটা কি করছো। গার্ডরা বলে যে এই পাগলটা ব্যাংকে ঢুকে পড়েছিল, ওকে এক্ষুনি বার করে দিচ্ছি। ভিনসেন্ট তখনই চেরির হাতের কার্ডটা দেখতে পায় এবং তার গার্ডকে এক চড় মারে এবং বলে যে তুমি জানো ওর হাতে যে কার্ডটা আছে সেটা কি? এটা একটা আনলিমিটেড ব্ল্যাক কার্ড, পৃথিবীতে মাত্র 4 জনের কাছে এটা আছে। গার্ড বলে যে কিন্তু এটা কি করে সম্ভব, এই মহিলার কাছে এই কার্ড কি করে আসবে? ভিনসেন্ট বলে সেটা তোমাকে জানতে হবে না এবং সে চেরিকে নিয়ে ভিতরে চলে আসে এবং চেরির কার্ডটা সোয়াইপ করে। কিন্তু তখনই চারিদিকে অ্যালার্ম বেজে ওঠে। অন্যদিকে আমরা ফিনিক্স সেনাদলের হেডকোয়ার্টারের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা জেনারেল ক্রুজকে দেখতে পাই কমান্ডার সোফিয়ার সাথে। ক্রুজ সোফিয়াকে বলে যে দক্ষিণ পূর্ব দিকের বর্ডারে ইনভেশনের চেষ্টা চলছে, আমাদের কিছু করতে হবে। সোফিয়া বলে যে ভার্মিলিয়ন ফিনিক্স থাকলে ওদের এত সাহস হতো না।
ক্রুজ বলে যে আপনার কি মনে হয় এত বছর চেষ্টার পরেও আমরা ভার্মিলিয়ন ফিনিক্সকে খুঁজে পাইনি, উনি কি এখনো বেঁচে আছেন? সোফিয়া বলে যে ভার্মিলিয়ন ফিনিক্স কোনো সাধারণ মানুষ না, উনি মারা যাবেন এটা হতে পারে না, আমি জানি উনি বেঁচে আছেন কারণ ওনার অনেক ক্ষমতা। এবং তখনই ব্যাংকের মতো ওদের ওখানেও অ্যালার্ম বেজে ওঠে। একজন স্টাফ বলে যে ভার্মিলিয়ন ফিনিক্সের কার্ডের ট্রেস পাওয়া গেছে রিভারটনের একটি ব্যাংক থেকে। ক্রুজ এবং সোফিয়া এই খবর শুনে প্রচন্ড অবাক হয় এবং খুশি হয় এবং বলে যে ফোর্সের সবাই এক্ষুনি রিভারটন যাওয়ার জন্য তৈরি হও। অন্যদিকে ব্যাংকে ভিনসেন্ট বুঝতে পারে যে এটা কোনো হাই সিকিউরিটি সম্পন্ন কার্ড, যেটা কিনা তার ব্যাংকে রান করা যাচ্ছে না। তাই ভিনসেন্ট চেরিকে তার ব্যাংক থেকে এমনিতেই 2 সুটকেস টাকা দেয় এবং বলে যে আপনার যদি আরও টাকা লাগে তাহলে তার ব্যবস্থা আমরা করতে পারি। তখনই চেরি ভিনসেন্টকে অরোরার একটি ফটো দেয় এবং বলে যে আমার মেয়ে এটা, একে আপনি খুঁজে দিন। এবং সে ভিনসেন্টকে কিছু টাকাও দিতে চায়, যদিও ভিনসেন্ট সেই টাকাটা নেয় না। এবার তখনই ভিনসেন্টের একজন কর্মচারী স্যান্ডার্স পরিবারের পার্টির ইনভিটেশন নিয়ে ভিনসেন্টের কাছে আসে এবং সেই কর্মচারীটি অরোরার ফটো দেখতে পায়। ভিনসেন্টের হাতে অরোরার ফটো দেখে স্টাফটি বলে যে আরে, এটাই তো স্যান্ডার্স ফ্যামিলির হারিয়ে যাওয়া মেয়ে যার জন্য কিনা এই পার্টিটা রাখা হয়েছে। চেরি খুব খুশি হয়ে লাফাতে থাকে যে অরোরাকে খুঁজে পাওয়া গেছে। ভিনসেন্ট বলে যে ঠিক আছে, কালকে আমি তোমাকে অরোরার কাছে নিয়ে যাব। এবং চেরি প্রচন্ড খুশি হয় এবং হাততালি দিতে থাকে। অন্যদিকে অরোরার পার্টির সমস্ত আয়োজনও হয়ে গেছিল এবং অরোরা খুব সুন্দর প্রিন্সেসের মতো সেজে রেডি হয়েছিল। এবার আমরা ব্যাঙ্কোয়েটের দৃশ্য দেখতে পাই, যেখানে ভিনসেন্ট চেরিকে নিয়ে এসেছিল। ব্যাঙ্কোয়েটে নানা রকম খাবার দেখে চেরি বলে যে বাহ, কত রকম খাবার, যদি অরোরা এগুলো পেতো তাহলে খুব খুশি হতো। ভিনসেন্ট বলে যে তুমি চাইলে এখান থেকে যা খুশি নিতে পারো, এখানে সবকিছুই ফ্রি। তখনই ভিনসেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে ভিনসেন্টের একটা কল এসেছে এবং ভিনসেন্ট কল অ্যাটেন্ড করতে চলে যায়। ভিনসেন্ট চেরিকে বলে যে আমি এক্ষুনি আসছি, তুমি এখানেই থেকো। আমরা দেখতে পাই ভিনসেন্টকে আসলে কল করেছিল জেনারেল সোফিয়া লুইস। সোফিয়া জিজ্ঞাসা করে যে ওই ব্ল্যাক কার্ডের মালকিন এখন কোথায়। ভিনসেন্ট তাকে জানায় যে উনি এখানেই আছে, আপনারা আসা অবধি আমি ওনাকে এখানেই রাখবো। এবং সোফিয়া তার দলের সাথে ওই ব্যাঙ্কোয়েটের দিকে রওনা দেয়। ওদিকে পার্টিতে চেরি সমস্ত চকলেটস খাবার দাবার অরোরার জন্য পকেটে ঢোকাতে শুরু করেছিল। সে খুব খুশি মনে খাবার নিচ্ছিল এবং সেই সব করতে গিয়ে সে একটি মেয়েকে ধাক্কা মেরে ফেলে। মেয়েটি বলে ওঠে যে এইসব ভিখারিকে এখানে কে ঢুকতে দিয়েছে, আবার এখানে এসে খাবারও চুরি করছে। মেয়েটির বয়ফ্রেন্ড শন তখনই এসে চেরিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে আমার সুইট হার্ট কি বললো শুনতে পাচ্ছ না, এখানে চুরি করতে এসেছো? চেরি বলে আমি তো চুরি করছি না, এখানে তো সবকিছু ফ্রি। শন বলে যে হ্যাঁ ফ্রি, কিন্তু এই সব জিনিস তোমার জন্য না, এখনই এখান থেকে বিদায় হও। চেরি বলে যে না, আমার মেয়ে এখানে আসবে, আমি কোথাও যাব না। শন বলে যে তোমার মেয়ে এখানে, ভিখারির মেয়ে তো ভিখারিই হবে, এক্ষুনি এখান থেকে চলে যাও। সিকিউরিটি, এক্ষুনি এখানে এসো। সিকিউরিটি গার্ডরা তখনই চেরিকে ধরে মারতে যায়, কিন্তু ততক্ষণে সেখানে ভিনসেন্ট চলে আসে এবং বলে যে থামো। ভিনসেন্ট এসে শনকে ঠাস করে এক চড় মারে। শন আসলে ভিনসেন্টেরই ছেলে ছিল। ভিনসেন্ট বলে যে তোমার এত সাহস হলো কি করে আমার সম্মানীয় অতিথিকে অসম্মান করার। শন বলে ওঠে যে আমি আবার তোমার কোন অতিথিকে অসম্মান করলাম, এই ভিখারিটা তোমার গেস্ট। ভিনসেন্ট শনকে আরও এক থাপ্পড় মারে এবং বলে যে আমি তোমাকে মানুষের সাথে এমনভাবে ব্যবহার করতে শিখিয়েছি, এক্ষুনি ওনার কাছে ক্ষমা চাও। এবং ভিনসেন্ট শনকে দিয়ে চেরির কাছে ক্ষমা চাওয়ায়। ভিনসেন্ট চেরির কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার ছেলে এখনো অল্প বয়সী, আপনি ওকে ক্ষমা করে দিন। চেরি বলে যে আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই, তুমি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। বাকি লোকজনরা একটু অবাক হয় যে ভিনসেন্ট তার ছেলেকে দিয়ে একটা ভিখারির কাছে ক্ষমা চাইলো, এটা একটু অদ্ভুত না? ততক্ষণে সেখানে দামি গাড়িতে করে এসমারেলদা এবং অরোরাও চলে আসে। তারা ব্যাঙ্কোয়েটে ঢোকার সাথে সাথেই চেরি অরোরার দিকে এগিয়ে যায় এবং বলে যে অরোরা, আমি তোমাকে নিতে এসেছি। জন বলে ওঠে যে অরোরা তোমার মেয়ে না, সে মিসেস স্যান্ডার্সের মেয়ে। কিন্তু তুমি এখানে কি করে ঢুকেছো আমি জানি না সেটা, কিন্তু তুমি এখনই এখান থেকে চলে যাও। এবার এই নিয়ে লোকজন নানা রকম সমালোচনা করতে থাকে যে মিস স্যান্ডার্সের মেয়ের আবার অন্য একটা মা আছে, এই ভিখারিটা ওর মেয়েকে মানুষ করেছে। চেরি বলে যে অরোরা আমার সাথে চলে এসো। এসমারেলদা বলে যে তুমি এখানে কি করে এসেছো আমি জানি না, আমার লোক অলরেডি তোমাকে যথেষ্ট টাকা দিয়েছে, তুমি কি আবার এখানে টাকা চাইতে এসেছো?
চেরি বলে যে না, আমি আমার মেয়েকে দেখতে এসেছি। এসমেরিল্লা বলে ওঠে যে অরোরা তোমার মেয়ে না, অরোরা আমার মেয়ে। তুমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবে না। চেরি বলে ওঠে যে না, অরোরা আমার মেয়ে, আমি ওকে ছোট থেকে একটু একটু করে বড় করে তুলেছি, আর আমি ওর মা না। এসমেরিল্লা বলে যে বুঝেছি, তুমি এইসব করেই আমাদের কাছ থেকে আরো টাকা আদায় করতে চাও, তাই তো? বলো তোমার কি চাই, আমরা সব দিয়ে দেবো। জেরি কেঁদে কেঁদে বলতে থাকে যে আমার কোনো টাকা চাই না, আমি শুধু আমার মেয়েকে চাই। এসমেরালদা বলে যে তোমার মতো লোকদের আমি অনেক দেখেছি। এই নাও, এই কার্ডে 5 মিলিয়ন টাকা আছে। তোমার সারা জীবনে যা লাগবে তার চেয়েও অনেক বেশি। এটা নাও আর এখান থেকে বেরিয়ে যাও। চেরি বলে যে না, আমার কাছে টাকা আছে, আমার এটা লাগবে না, আমার মেয়েকে আমায় দাও। এসমেরালদা বলে যে আমার ভালো ব্যবহার তোমার সহ্য হচ্ছে না, তাই না? এবার আমি বাজে কিছু করলে আমাকে দোষ দিও না। এবং এসমেরালদা গার্ডদের ডেকে বলে যে এক্ষুনি চেরিকে সেখান থেকে বার করে দিতে। তখনই অরোরা বলে ওঠে যে আমার মাকে কিছু করো না। এসমেরালদা চেঁচিয়ে উঠে বলে যে আমি তোমার মা। অরোরা বলে যে মা, আমার অন্য মার কোনো ক্ষতি করো না প্লিজ। জন বলে যে এখন অনেক লোক আছে, আমাদের কিছু করার দরকার নেই, এইসব হাঙ্গামা করা ঠিক হবে না। এসমেরালদা বলে যে অরোরা আমার কাছে এসো। চেরি বলে যে অরোরা তুমি কি আমাকে ভুলে যাবে? এসমেরালদা বলে ওঠে যে অরোরা তুমি বড় বাড়িতে থাকতে চাও না, দামি গাড়িতে চড়তে চাও না, আমি তোমাকে সব লাক্সারিয়াস জিনিস দিতে পারবো। তুমি কি ওই গাইয়ার সাথে গ্রামে ফিরে গিয়ে আবারও কষ্ট করতে চাও? অরোরা বলে যে মা, আমি তোমার সাথে থাকবো, কিন্তু তুমি আমাকে প্রমিস করো তুমি আমার ওই মাকে কোনো ক্ষতি করবে না। এসমেরালদা চেরিকে বলে যে দেখেছো তো, আমি অরোরা আসল মা, তুমি কখনোই আমার মতো ওকে ভালো রাখতে পারবে না। তুমি যদি সত্যিই ওকে ভালোবাসো তাহলে ওর ভালোর জন্যই ওর জীবন থেকে চলে যাও। চেরি বলে যে আমার কাছেও টাকা আছে, আমিও অরোরার খেয়াল রাখতে পারবো। এসমেরালদা বলে যে কত টাকা আছে তোমার কাছে? তুমি জানো শুধুমাত্র এই ব্যাংকোয়েটটার ভাড়া তোমার সারা বছরের ইনকামের থেকে বেশি। আশেপাশের লোকজন বলতে থাকে যে হ্যাঁ, এসমেরালদা ঠিকই বলেছে, চেরি নিশ্চয়ই আরো বেশি টাকা আদায় করতে এসেছে। এসমেরালদা বলে যে তুমি যদি অরোরার ফস্টার মাদার না হতে তাহলে তোমাকে এখানে আমি পাও রাখতে দিতাম না। তখনই সেখানে ভিনসেন্ট আসে এবং বলে যে আমি জানি রিভারটনে স্যান্ডার্স ফ্যামিলির অনেক ক্ষমতা, কিন্তু ক্ষমতাবানের উপরেও কিন্তু ক্ষমতাবান থাকে। আপনি কি করে এত শিওর হচ্ছেন যে ম্যাডাম চেরি ক্ষমতাবান কেউ না? এসমেরালদা বলে যে আপনি কি ওই মহিলার সাথে আমাদের তুলনা করছে? ভিনসেন্ট বলে যে সেটা না, আমি শুধু এটাই বলছি যে এত বেশি অহংকার দেখানো ভালো না। এসমেরালদা বলে তাই, আমি দেখতে চাই যে এখানে স্যান্ডার্স ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কে এই মহিলাকে সাহায্য করতে চায়, এবং অবভিয়াসলি কেউই চেরিকে সাপোর্ট করে না। এসমেরালদা তখন বলে যে কেউই না, তাহলে ঠিক আছে, এই মহিলাকে এক্ষুনি এখান থেকে দূর করে দাও। কিন্তু তখনই সেখানে সোফিয়া লুইস তার দল বল নিয়ে হাজির হয়। এসমেরালদা বলে যে তোমরা কারা, তোমাদের সাহস হলো কি করে এখানে ঢোকার? সোফিয়া বলে যে তোমার সাহস হলো কি করে ভার্মিলিয়ন ফিনিক্সকে অপমান করার? এবং তারা সবাই চেরির সামনে নত হয়ে বলে যে ভার্মিলিয়ন ফিনিক্স, আমরা আপনার জন্য হাজির। কিন্তু চেরি তাদের কাউকেই চিনতে পারে না। চেরি সোফিয়াকে বলে যে ম্যাডাম, আপনাকে আমার খুবই চেনা লাগছে, কিন্তু আমি ঠিক চিনতে পারছি না। সোফিয়া একটু অবাক হয়ে যায়, সে বলে যে আপনি আমাদের চিনতে পারছেন না? তা তো অসম্ভব। এবং সে তখনই চেরির পালস ধরে দেখে, এবং সে বলে যে মেরিডিয়ান ব্লকড, দুর্বল নার্ভ, এটা তো কখনোই ভার্মিলিয়ন ফিনিক্সের হতে পারে না। তাহলে কি আমি ভুল লোক খুঁজে পেলাম? কিন্তু দুটো মানুষ এতটা একরকম দেখতে কি করে হতে পারে? ভিনসেন্ট কার্টার, আপনি শিওর তো যে এই মহিলাই ব্ল্যাক কার্ড এনেছিল? ভিনসেন্ট বলে যে হ্যাঁ ম্যাডাম, আমি শিওর। তখনই এসমেরালদা বলে ওঠে যে ভিনসেন্ট কার্টার, তুমি তো প্রথমত এই ভিখারিকে আমাদের পার্টিতে এনেছো, আবার তারপর এই দলকে ধরে এনেছো। তুমি আমার পার্টিতেই আমাকে অপমান করতে চাইছো? তুমি জানো না আমাদের হাত কত দূর, এর ফল কিন্তু ভালো হবে না। এবার তখনই এসমেরালদার পরিচিত রিভারটনের সিকিউরিটি ব্যুরোর হেড জেমস সেখানে হাজির হয়। জেমস বলে যে রিভারটনের সবার রক্ষা করা আমার দায়িত্ব, তোমরা এক্ষুনি সারেন্ডার করো। এবং জেমসও তার বন্দুকধারী বাহিনীকে ডাকে, একদিকে সোফিয়ার বাহিনী, একদিকে জেমসের। এসমেরালদা বলে যে মিস্টার জেমস, সবাইকে এক্ষুনি অ্যারেস্ট করো। জেমস বলে যে তোমরা সবাই এক্ষুনি সারেন্ডার করো, না হলে কিন্তু সবাইকে স্পটেই এক্সিকিউট করে দেওয়া হবে। সোফিয়া তার বাহিনীকে বলে যে বন্দুক নামিয়ে নাও, আমরা নিজেদের লোকের ওপর কখনো বন্দুক তুলি না।
জেমস বলে যে সবাইকে অ্যারেস্ট করো তাড়াতাড়ি। এবং তখনই আমরা দেখি ব্যাঙ্কুয়েটের বাইরে রিভারটনের মেয়র জ্যাকসন শেপার্ড হাজির হয়। ওদিকে জেমস তার লোকদের চেরিকে অ্যারেস্ট করার নির্দেশ দেয়। সোফিয়া বলে যে আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। জেমসের লোকেরা চেরিকে ধরার জন্য তার দিকে এগোতেই কমান্ডার ক্রুজ তাদের দুজনকেই ফটকে দেয়। সোফিয়া বলে যে মিস্টার জেমস, কিছু করার আগে আপনি ভেবে চিন্তে করবেন। এসমেরালদা বলে যে এই চেরি একটা গ্রামের মহিলা। যে বাহিনী এরকম একটা গাইয়াকে প্রোটেক্ট করছে তারা কি আদেও ইম্পর্টেন্ট কেউ হতে পারে? যদি হয়েও থাকে তাহলেও আমি আর আমার ভাইয়ের কাছে এরা কিছুই না। পাশ থেকে তখনই একজন বলে ওঠে যে কিন্তু মিসেস স্যান্ডার্স তো ব্যবসায়ী পরিবারের, ওনাদের এত পাওয়ার কি করে হলো? এবং অপর একজন বলে যে মিসেস স্যান্ডার্সের ভাই আসলে আর্মিতে উঁচু পোস্টে আছে। সে নাকি ফিনিক্স লিজিয়নের কমান্ডারের খুব প্রিয় পাত্র। এমনকি সে নাকি নিজের নেক্সট কমান্ডারের পজিশনও হতে পারে। সোফিয়া বলে যে তাই নাকি? কিন্তু আমার তো এমন কাউকে মনে পড়ছে না যে যার সারনেম স্যান্ডার্স। জেমস চেঁচিয়ে ওঠে যে তুমি কে না কে, তুমি কোথা থেকে ভার্মিলিয়ন ফিনিক্সের নাম জানবে? যখন ভার্মিলিয়ন ফিনিক্স এই সেনাবাহিনী বানিয়েছিল চায়নার বর্ডার পাহারা দেওয়ার জন্য, তখনই সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছিল জেনারেল লুইস। ভার্মিলিয়ন ফিনিক্স আত্মগোপনের পর থেকে অফিসার স্যান্ডার জেনারেল লুইসের প্রিয় পাত্র হয়ে ওঠে। তোমরা সবাই কুয়োর ব্যাং, তোমরা এসব কি করে জানবে? আর তোমরা কাউকে বাঁচাতেও পারবে না, এখনই তোমাদের সবাইকে অ্যারেস্ট করা হবে। সোফিয়া বলে ওঠে আচ্ছা জেমস, তুমি তো রিওর্ডেনের সিকিউরিটির হেড, তুমি কোনো ইনভেস্টিগেশন ছাড়াই কাউকে কি করে অ্যারেস্ট করছো? তোমাদেরকে একজন ব্যবসায়ী এখন বলে দেবে যে কি করতে হবে না হবে? জেমস বলে ওঠে যে রিভারটনে মিসেস স্যান্ডার্সের আইনই চলবে এবং এক্ষুনি ওদের অ্যারেস্ট করো। এবার তখনই রিভারটনের মেয়র মিস্টার শেপার্ড সেখানে আসে। এসমারেলদা আর জেমস তাকে সাদরে অভ্যর্থনা জানায়। জেমস বলে যে মেয়র, আপনি এখানে আসবেন, আমাকে আগে বলেননি কেন? মেয়র বলে যে কেন, কোথাও যেতে হলে কি এখন তোমাকে জানিয়ে যেতে হবে? জেমস বলে যে না না, আসলে জানলে আমরা আরো ভালোভাবে আপনাকে ওয়েলকাম করতে পারতাম। মেয়র বলে যে ঠিকই, আমার তো জানানোই উচিত ছিল। আফটার অল তুমিই তো আজকাল রিভারটনের আইন বানাচ্ছ। জেমস বলে ওঠে যে না না, আপনি আমাকে ভুল বুঝছেন, তেমনটা ঠিক না। এরা এখানে এসে অসভ্যতা করছিল, ভার্মিলিয়ন ফিনিক্সকে অপমান করছিল, তাই জন্যই তো আমি এমনটা করেছি। মেয়র বলে যে এরা ফিনিক্স সেনাবাহিনীকে অপমান করছিল এবং মেয়র জেমসকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে চোখ খুলে দেখো এখানে কারা আছে। ইনি খোদ ফিনিক্স সেনাবাহিনীর কমান্ডার ক্রুজ এবং জেনারেল সোফিয়া লুইস। এবার বলো কে কাকে অপমান করেছে? এসমেরালডা অবাক হয়ে যায় এবং বলে যে এই মহিলা জেনারেল লুইস। মেয়র বলে যে আমি কি মিথ্যা বলছি? এবং তিনি সোফিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলে যে আমি আপনার জন্য কি করতে পারি বলুন। সোফিয়া বলে যে আপনার যেটা ঠিক মনে হয় এই সিচুয়েশনে আপনি সেটাই করবেন। এবং সোফিয়া চেরির কাছে গিয়ে বলে যে আমার সাথে চলো। চেরি বলে যে না না, আমি আমার মেয়েকে ছাড়া কোথাও যাব না, অরোরা আমার সাথে চলো। কিন্তু অরোরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং এসমেরালদাকে জড়িয়ে ধরে বলে যে এটাই আমার আসল মা। আমি দামি গাড়িতে ঘুরতে পারি, ভালো জামা পরতে পারি, আমার মা আমাকে অনেক খেলনা কিনে দেয়, আমি অন্য কোথাও যাব না। সোফিয়া বলে যে তোমার মা তোমাকে যা যা দেয় এই মাও সব দিতে পারবে। অরোরা বলে যে না, আমার এই মা বলেছে যে ও একটা গাইয়া, ওকে কেউ সম্মান করে না। সোফিয়া এসমেরালদাকে জিজ্ঞাসা করে যে তুমি কি তাই বলেছ? এসমেরালদা বলে যে না না, আমি তা বলিনি, চেরি তো প্রায় আপনার বোনেরই মতো, ও কি আর সামান্য গ্রাম্য মহিলা হবে? সোফিয়া বলে যে তাহলে তুমি স্বীকার করছো তুমি গ্রাম্য মহিলাদের, গ্রাম্য লোকেদের নিচু চোখে দেখো? তোমাদের এত সাহস হয় কি করে গ্রামের লোকেদের নিচু ভাবার? তোমাদের পূর্বপুরুষরা সবাই কোথা থেকে এসেছে, গ্রাম থেকে না? তোমরা যে খাবার খাও সেটা কোথা থেকে আসে? তোমরা নিজেদের শহুরে বলে পরিচয় দাও, তোমাদের দামি দামি জামা কাপড় পরো, কিন্তু তার নিচে তোমাদের এই নোংরা মানসিকতা লুকাতে পারবে না। আর এসমারেলদা, তুমি এই সব মূল্যবোধ একটা বাচ্চাকে শেখাচ্ছ? নিজেকে আগে জিজ্ঞাসা করো তুমি মা হওয়ার যোগ্য কিনা। অরোরাকে বলে যে অরোরা, আমার একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে সবাই সমান, কেউ কারোর থেকে ছোট বা বড় হয়ে জন্মায় না। একজন মানুষের যোগ্যতা তার পয়সা বা ক্ষমতায় না, তার মানসিকতায়, তার মূল্যবোধে। অরোরা তার মাকে বলে যে মা, এগুলো কি সত্যি কথা? এসমেরালদা বলে যে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা। চেরি বলে যে অরোরা, তুমি কি ফিরে আসবে? সোফিয়া বলে যে চেরি, তুমি যদি চাও তোমার মেয়ে একজন ভালো মানুষ হোক তাহলে ছোটবেলা থেকেই এগুলো তোমাকে শেখাতে হবে। চেরি বলে যে হ্যাঁ, আমি জানি অরোরা সব বুঝবে, ও খুব ভালো মেয়ে।
সোফিয়া বলে যে অরোরা নিজে থেকে বুঝতে পারলেই তোমার কাছে ফিরে আসবে, ততদিন ও ওর ওই মায়ের কাছেই থাক। এবং এই বলে সোফিয়া চেরিকে নিয়ে সেখান থেকে হাসপাতালে যায় তার চেক আপ করানোর জন্য। ডক্টর চেক আপ করে বলে যে চেরি কোনো সিভিয়ার ট্রমার মধ্যে দিয়ে গেছে, এবং সেই ট্রমাটাকে ফাইট করার জন্যই চেরির মস্তিষ্ক এইরকম একটা ডিফেন্সিভ সিস্টেম তৈরি করেছে, যেখানে সে নিজেকে পাগল বানিয়ে নিয়েছে, এবং তার এই মানসিক ভারসাম্যহীনতাই হয়তো তাকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করেছে। সোফিয়া বলে যে চেরির কি ঠিক হওয়ার কোনো চান্স নেই, এবং ডক্টর বলেন যে আপাতত এর কোনো ট্রিটমেন্ট নেই। তবে স্যান্ডার্স ফ্যামিলি একটা নতুন ওষুধ তৈরি করছে, সেটা কাজে দিতে পারে। সোফিয়া সঙ্গে সঙ্গে ক্রুজকে বলে ভার্মিলিয়ন ফিনিক্সের আসল পরিচয় এখন আমাদের গোপন রাখতে হবে, আর তুমি স্যান্ডার্স গ্রুপের সাথে যোগাযোগ করো ওষুধটার ব্যাপারে। এবার সোফিয়া চেরিকে তার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে আমরা এসমারেলটাকে দেখতে পাই। সে জনের ওপর চেঁচামেচি করতে শুরু করে যে তোমাকে না বলেছিলাম চেরির ব্যাকগ্রাউন্ড চেক করতে, তুমি এটা জানতে পারোনি যে ওর সাথে ফিনিক্স লিজিয়নের কি সম্পর্ক? তোমার জন্য সবার সামনে আমাদের পরিবারকে অসম্মানিত হতে হলো। জন তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার কিন্তু মনে হয় যা হয়েছে তাতে ভালোই হবে। এসমারেলডা বলে যে সেটা কিভাবে, এবং জন বলে যে চেরি কিন্তু অরোরার ফস্টার মাদার। এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমরা স্যান্ডার্স পরিবারকে আরও জোরদার করতে পারি, কারণ চেরির সাথে ফিনিক্স সেনাবাহিনীর কমান্ডারের ভীষণ ভালো সম্পর্ক। এসমেরালদা বলে যে চেরি একটা গ্রাম্য মহিলা, ওর সাথে জেনারেল লুইসের আদৌ কতটা কাছের সম্পর্ক আছে সেটা আমরা কি করেই বা বুঝবো। জন বলে যে ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন কেন, আপনার ভাই ম্যাভেরিক সে তো ফিনিক্স সেনাদলেরই অংশ, আপনি ওকে কল করলেই জানতে পারবেন। এবং এসমেরিলদা তার ভাই ম্যাভরিককে কল করে এবং জিজ্ঞাসা করে যে তোমার তো ফিনিক্স সেনাবাহিনীর কমান্ডারের সাথে আলাপ আছে, ওনার কি কোনো আত্মীয় রিভারটানে থাকে? ম্যাভরিক বলে যে না তো। এসমেরালদা বলে যে আজ আমাদের কমান্ডারের সাথে দেখা হয়েছিল আমাদের ফ্যামিলি ব্যাঙ্কোয়েটে। ম্যাভরিক বলে যে জেনারেল লুইস, কিন্তু উনি কেন ওখানে যাবেন? এটা হতেই পারে না, নিশ্চয়ই কোনো ঠকবাজ তোমাদের ঠকিয়েছে। এসমেরালদা বলে যে কিন্তু মেয়ার শেপার্ডও সেখানে ছিল, উনিও বলেছেন যে এটাই আসল জেনারেল। ম্যাভরিক বলে যে নিশ্চয়ই মেয়ার শেপার্ড কাউকে কমান্ডার হিসেবে সাজিয়ে এনেছিল এবং আমাদের ফ্যামিলির রেপুটেশন খারাপ করার চেষ্টা করছিল। জেনারেল লুইস এত সহজে কোথাও যান না, তুমি চিন্তা করো না, আমি গেলেই বুঝতে পারবো সেটা আসল না নকল জেনারেল। এবং ম্যাভরিক বিদেশ থেকে দেশে যাওয়ার ফ্লাইটে ওঠে। এবার আমরা দেখতে পাই যে যেখানে ম্যাভরিক বসে কথা বলছিল সেখানেই একজন ব্লসমিয়ান স্পাই বসেছিল, এবং সে ম্যাভরিকের সমস্ত কথা শুনছিল। এবার অপরদিকে আমরা ভিনসেন্ট এবং তার ছেলেকে দেখতে পাই। শন বলে যে বাবা, তোমার সাথে জেনারেল লুইসের এত ভালো সম্পর্ক, সেটাকে আমরা আমাদের ব্যবসায়িক সুবিধার্থে ব্যবহার করতে পারি। ভিনসেন্ট বলে যে জেনারেল লুইস যে সে লোক না, তাই এই সব করার চেষ্টাও করো না, আর এই সমস্ত কথা কারোর সাথে আলোচনাও করবে না। এবার তখন সেখানে শনের গার্লফ্রেন্ড আইভিও উপস্থিত ছিল, এবং তখনই আইভির ফোনে একটা মেসেজ আসে। আইভি বলে যে তার মা তাকে বাড়িতে ডাকছে। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়, এবং আমরা আইভিকে দেখতে পাই একটি হোটেলে যেতে, এবং সেখানে সে দেখা করতে গেছিল ম্যাভরিকের সাথে। আইভি আসলে ম্যাভরিকেরই গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে শনের সাথে মিশতো তাদের বিজনেসের বিভিন্ন সিক্রেট জানার জন্য। আইভি বলে যে কার্টার পরিবার তো এবার রিভারটনের সবচেয়ে নামী পরিবার হতে চলেছে, ওদের তো ফিনিক্স সেনাবাহিনীর কমান্ডারের সাথে পরিচিতি আছে। ম্যাভরিক বলে যে সোনা, তোমাদের সবাইকে কার্টাররা বোকা বানিয়েছে, ওরা নকল লোক এনে আমাদের অপদস্থ করতে চাইছে, কিন্তু তুমি যদি আমাকে খুশি করতে পারো সমস্ত ধন সম্পত্তি তোমার হবে। এবং এই বলে তারা বিছানায় চলে যায়। অন্যদিকে আমরা সোফিয়া এবং ক্রুজকে দেখতে পাই। ক্রুজ বলে তারা স্যান্ডার্সদের ওষুধ ব্যবসায় 30 বিলিয়ন টাকা ইনভেস্ট করবে, যাতে তারা যে মানসিক সমস্যার ওষুধটা বানাচ্ছে সেটা চেরির জন্য তারা ব্যবহার করতে পারে। সোফিয়া বলে যে ঠিক আছে, স্যান্ডার্স ফ্যামিলির ম্যাটারটা তুমিই হ্যান্ডেল করো, আর যত তাড়াতাড়ি সম্ভব একটা স্যাম্পেল ওষুধের ব্যবস্থা করো, ততদিন আমি এখানেই চেরির সাথে থাকবো। চেরি তখনই এসে সোফিয়াকে বলে যে অরোরা তো এখনো বাড়ি এলো না, ও তো এতদিন স্কুলেও যাচ্ছে না, তাহলে কি করে হবে? সোফিয়া বলে যে অরোরাকে এখন একটা অন্য বড় স্কুলে ভর্তি করা হয়েছে, তোমাকে আমি সেখানে নিয়ে যাব অরোরার সাথে দেখা করার জন্য। এবার অন্যদিকে আমরা অরোরা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে তাদের স্কুলের হেডমিস্ট্রেস মিস ব্রাউন অরোরাকে বকছিল এবং বলছিল যে তোমার এত সাহস কি করে হয় যে তুমি স্কুলে প্রথম দিনই ঝামেলা করছো।
অরোরা বলে যে ম্যাডাম আমি কিছু করিনি, ওরা দুজন আমাকে বাজে বাজে কথা বলছে, আমাকে গাইয়া বলছে, বলছে যে আমি এই স্কুলে পড়ার যোগ্য না, আমার গায়ে ওরা খাবারও ফেলে দিয়েছে, তাই জন্য আমি ওদের মেরেছি। অন্য বাচ্চাগুলি বলে যে আমরা কি কিছু ভুল বলেছি নাকি, তুমি তো গাইয়াই, যাও গ্রামে ফিরে যাও। অন্যদিকে ততক্ষণে চেরি আর সোফিয়া অরোরার স্কুলের সামনে চলে এসেছিল। চেরি বলে যে কি সুন্দর, কত বড় স্কুল, অরোরা এখানে পড়ে। সোফিয়া বলে যে হ্যাঁ চলো, কিন্তু তখনই স্কুলের গার্ড বলে যে এই স্কুলে ভিখারিদের ঢোকা অ্যালাউড না, জলদি এখান থেকে বেরিয়ে যাও। চেরি বলে যে আমি এখানে আমার মেয়েকে দেখতে এসেছি, আমি ভেতরে যাবই। গার্ডটি বলে যে তুমি জানো এটা রিভারটনের সবচেয়ে বড় প্রাইভেট স্কুল, এখানে তোমার মেয়ে পড়ে, ভালোই ভালোই বলছি কেটে পড়ো, না হলে কিন্তু তার ফল ভালো হবে না। এই বলে সে চেরির দিকে এগিয়ে আসে এবং সোফিয়া তখনই তাকে এক লাথি মেরে সরিয়ে দেয়। গার্ডটি সঙ্গে সঙ্গে অন্য গার্ডদের ডেকে আনে, কিন্তু সোফিয়ার কাছে এরা কিছুই ছিল না। সোফিয়া 4 জনকেই সহজেই ধরাশায়ী করে ফেলে। গার্ডটি তখনই রিভারটনের সিকিউরিটি হেডকে সেখানে সাহায্যের জন্য ডাকে, কিন্তু জেমস যখন সেখানে আসে সে দেখে যে সোফিয়া আছে, জেমস উল্টে গার্ডটিকেই এক চড় মারে এবং সোফিয়ার কাছে ক্ষমা চায় এবং তাদেরকে স্কুলের ভিতরে নিয়ে যায়। অন্যদিকে মিস ব্রাউন তখন অরোরাকে বকা দিচ্ছিল এবং সে বলে যে আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে ভদ্র সমাজে থাকতে হয়। এই বলে মিস ব্রাউন স্কেল দিয়ে অরোরাকে মারতে শুরু করে। অরোরা চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে থাকে যে আমাকে মারবেন না, আমি শিখে গেছি, আমি আর করব না, আমাকে মারবেন না। ততক্ষণে চেরি আর সোফিয়াও সেখানে এসে গেছিল। চেরি অরোরার কান্নার আওয়াজ শুনেই মিস ব্রাউনের ঘরের দিকে ছুটে যায় এবং তার ফিনিক্সের শক্তি দিয়ে দরজা আপনি আপই খুলে দেয়। সোফিয়া এই দৃশ্য দেখে বুঝতে পারে যে ভার্মিলিয়ন ফিনিক্স মারা যায়নি, এখনো বেঁচে আছে। চেরি মিস ব্রাউনের ঘরে গিয়ে তাকে অরোরা থেকে দূরে সরিয়ে দেয়। চেরি অরোরাকে বলে যে তুমি কেঁদো না অরোরা, আমি এসে গেছি। অরোরা বলে যে মা আমি এখানে থাকতে চাই না, আমাকে এখানে সবাই বুলি করে। মিস ব্রাউন বলে ওঠে যে তোমরা কি ভেবেছো আমাকে মেরেই এখান থেকে যেতে পারবে, তোমাদের কাউকে আমি ছাড়বো না। এবার তখনই সেখানে সোফিয়া আসে। মিস ব্রাউন বলে যে এই যে আর একটা নমুনা এসে গেছে, আমি অরোরাকে মেরে ভুল কিছু করিনি, টিচার হয়ে ওকে শাসন করা আমার অধিকার। অরোরা বলে যে কিন্তু আমি তো কোনো দোষ করিনি, ওরা আমাকে বুলি করছিল, তাহলে আমাকে কেন মারা হবে। চেরি ওই ছেলে দুটিকে চড় মারে এবং বলে যে তোমাদের এত সাহস হয় কি করে আমার মেয়েকে মারার। মিস ব্রাউন বলে যে "এই, তোমার সাহস কি করে হয় ওদের মারার"। চেরি মিস ব্রাউনকেও এক চড় মারে এবং বলে যে আমার মেয়েকে কেউ কষ্ট দিলে তাকে আমিই শাস্তি দেব। মিস ব্রাউন বলে যে আমি এক্ষুনি সিকিউরিটি ব্যুরোর হেডকে ডাকছি, তারপর দেখবো তোমাদের কি হয়। এবার তখনই সেখানে জেমস চলে আসে এবং বলে যে আমাকে আর ডাকতে হবে না, আমি এসে গেছি, এই মহিলাকে এক্ষুনি ধরো। এবং তার লোকেরা মিস ব্রাউনকেই ধরে নিয়ে যায়। জেমস বলে যে এই দুটি ছেলে অরোরাকে বুলি করছিল, তুমি ইচ্ছা করে ওদের সাপোর্ট করছো, তার ফল কিন্তু তোমাকেও ভুগতে হবে। এবং জেমস মিস ব্রাউনকে ধরে নিয়ে চলে যায়। চেরি অরোরাকে বলে যে অরোরা এখানে কেউ ভালো না, তুমি আমার সাথে চলো। কিন্তু তখনই সেখানে এসমারেল্ডা চলে আসে এবং বলে যে কোথায় যাচ্ছ, তোমরা কি ভেবেছো প্রতিবার তোমরা মিথ্যে বলে বেঁচে যাবে। আমার ভাই যদি ফিনিক্স লিজেন্ডের কাছের লোক না হতো তাহলে আমি জানতেও পারতাম না তুমি একটা নকল ঠকবাজ। সোফিয়া বলে যে আমি নকল, তোমার একবারও এইটা মনে হচ্ছে না যে তোমার ভাই মিথ্যে কথা বলছে। এসমেরেলদা বলে যে আমার ভাই মিথ্যে কথা বলছে, ও তুমি চাইছো যাতে আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে, তোমাদেরকে আমি দেখে নেব। অরোরা আমার সাথে বাড়ি চলো। অরোরা বলে যে না আমি যাব না, আমি মায়ের সাথে বাড়ি যাব। এসমেরাল্ডা রেগে গিয়ে বলে যে তুমি কি বলছো, ওই গ্রাম্য মহিলার সাথে তুমি থাকতে চাও? আমি তোমাকে এত সুন্দর একটা জীবন দিচ্ছি, তুমি আরামে থাকছো, সেটা তোমার ভালো লাগছে না? অরোরা বলে যে না, সবাই আমাকে এখানে বুলি করে, আমাকে মারে। এসমেরাল্ডা বলে যে কেন, আমি তোমাকে কতবার বলেছি টিচারদের কথা শুনতে, তুমি নিশ্চয়ই কিছু দুষ্টুমি করেছো, ওই গ্রামে থাকাকালীন নিশ্চয়ই এইসব বাজে বাজে অভ্যাস তুমি শিখেছো। সোফিয়া বলে ওঠে যে তোমার লজ্জা করে না, তোমার মেয়েকে বুলি করা হয়েছে তবুও তুমি তোমার মেয়েকেই বকা দিচ্ছ, তোমার মা হওয়ার কোনো যোগ্যতা আছে? এসমেরালদা বলে যে বাইরের লোক হয়ে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, অরোরা আমার সাথে চলো, এদের সাথে মিশলে তুমি এদের মতোই হয়ে যাবে। চেরি, তোমার জন্যই অরোরা ওর ক্লাসমেটদের সাথে মিশতে পারে না, তোমার শিক্ষা দীক্ষার অভাবেই অরোরার আজ এমন অবস্থা। চেরি বলে ওঠে যে না, অরোরা খুব ভালো মেয়ে, ও পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। অরোরা বলে যে আমি তোমার সাথে যাব না, আমি বাড়ি যাব, তুমি আমার মা না, আমার মা হলে তুমি কখনোই আমাকে ছেড়ে অন্যদের হয়ে কথা বলতে না।
এসমেরালদা বলে ওঠে যে আমি তোমার ভালোর জন্যই এগুলো করছি, কারণ তোমাকে ফিউচারে আমাদের সবকিছু সামলাতে হবে। সোফিয়া বলে যে সেটা তুমি ওর জন্য চাও, কিন্তু ও কি চায় সেটা কি তুমি জানতে চেয়েছো? এসমেরালদা বলে যে আমি ওর জন্য যা ভেবেছি তাই হবে, ওকেই আমি জিজ্ঞাসা করছি। অরোরা, তুমি কি আমার সাথে ফিরে গিয়ে তোমার আরামের লাক্সারিয়াস জীবন কাটাতে চাও, নাকি তোমার ওই এঁদো পচা গ্রামে ফিরে যেতে চাও? অরোরা বলে যে আমি আমার মায়ের সাথে ফিরে যেতে চাই। এসমেরালদা বলে যে অরোরা, ভালো করে ভেবে দেখো, তুমি কি তোমার ওই কষ্টের জীবনে আবারও ফিরে যেতে চাও? অরোরা বলে যে হ্যাঁ, আমি ভয় পাই না। হয়তো আমার মা তোমার মতো বড় লোক না, কিন্তু আমার মা আমাকে সবচেয়ে ভালোবাসে, সব থেকে ভালোটা আমাকে দেওয়ার চেষ্টা করে। অরোরা এসমেরালদার সামনে বো করে এবং বলে যে আমাকে তুমি যা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ, কিন্তু আমি এবার বাড়ি যাব মায়ের সাথে। এসমেরালদা বলে যে ও একটা পাগল, তুমি ওর সাথে যাবে? অরোরা বলে যে ঠিক বলেছ, আমার মা পাগল, কিন্তু তুমি ধনী, অনেক বড় লোক, তোমার অনেক লোকজন আছে, কিন্তু আমার মায়ের তো আমি ছাড়া আর কেউ নেই, তাই জন্য আমি মায়ের সাথেই যাব। এসমেরালদা চেঁচিয়ে ওঠে যে কিন্তু তুমি তো আমারই মেয়ে, আমি তোমাকে যেতে দেব না। এবং এসমেরালদার লোকেরা অরোরাকে কেড়ে নিতে চায়, কিন্তু সোফিয়া তাদের হাত বেঁকিয়ে দেয়। এসমেরালদা বলে যে তোমরা স্যান্ডার্স পরিবারকে চ্যালেঞ্জ করছো, এর ফল কিন্তু ভালো হবে না। সোফিয়া বলে যে ঠিক আছে, আমিও দেখবো তুমি কি করতে পারো। এসমেরালদা রেগে মেগে সেখান থেকে বাড়ি ফিরে আসে। ততক্ষণে তার ভাই ম্যাভেরিকও সেখানে এসে গেছিল। সে বলে যে দিদি, কি হলো? এসমেরালদা বলে যে মেয়র শেপার্ড ওই মহিলাকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে চাইছে। ম্যাভেরিক বলে যে তুমি চিন্তা করো না, আমি একটা ভালো খবর এনেছি, যেটা আমাদের সম্মান অনেক বেশি বাড়িয়ে দেবে। দিদি, তোমার একটা ওষুধের কোম্পানি আছে তাই না? আর তোমরা একটা মেডিসিন বানাতে চলেছো তাই তো? এসমেরালদা বলে যে কই আর বানাতে পারলাম, ফান্ডের অভাবে কাজই তো এগোচ্ছে না। ম্যাভরিক বলে যে সেটাই তো, আমি তোমার কোম্পানির জন্য 30 মিলিয়নের একটা ডিল নিয়ে এসেছি। আর তুমি জানো সেটা কার থেকে? ফিনিক্স সেনাবাহিনীর কমান্ডার ক্রুজের কাছ থেকে। এসমেরালদা তো কন্ট্রাক্ট পেপার দেখেই অবাক হয়ে যায় এবং প্রচণ্ড খুশি হয়। সে বলে যে এই ডিলটা শুধু আমাদের ব্যবসাতেই সাহায্য করবে না, আমাদের সাথে ফিনিক্স লিজিয়নের সম্পর্কও ভালো হবে। 3 দিন পর আমি একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করব, সেখানে এই কন্ট্রাক্ট সাইনিং এর মাধ্যমে আমি আমার হারিয়ে যাওয়া সমস্ত সম্মান ফিরে পাবো। অন্যদিকে আমরা এসমেরালদার ফার্মাসিউটিক্যাল কোম্পানির দৃশ্য দেখতে পাই। সেখানে তাদের সায়েন্টিস্ট একটি যুগান্তকারী ওষুধ বানিয়েছিল, যেটার সাহায্যে মানসিক সমস্যা দূর করা যায়। এবার তখনই সেখানে সেনাবাহিনীর অফিসার লি আসে এবং জিজ্ঞাসা করে যে তোমাদের রিসার্চ কত দূর। ম্যাভরিক গদগদভাবে বলে যে ওষুধ একদম রেডি। লি সেই ওষুধটা নেয় এবং বলে যে বাহ, কমান্ডার ক্রুজ খুবই খুশি হবে। ম্যাভরিক বলে যে আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি? 3 দিন পর আমাদের পরিবার গ্র্যান্ড স্প্যান হোটেলে একটা সাকসেস পার্টির আয়োজন করবে। সেখানে কি আপনি প্লিজ কমান্ডার ক্রুজকে কিছুক্ষণের জন্য আসার আবেদন করবে? লি বলে যে এটা আর এমন কি, আমি নিশ্চয়ই বলবো। এবং অফিসার লি স্যাম্পেল ওষুধ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গেলেই আমরা তার একদম অন্য একটা রূপ দেখতে পাই। অফিসার লি স্যাম্পেল ওষুধে বিষাক্ত কিছু পাউডার মিশিয়ে দেয় এবং বলে যে এইবারে ভার্মিলিয়ন ফিনিক্স তোমাকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে চেরি ও অরোরা আবারও আগের মতোই আনন্দে ছিল। তখনই সোফিয়ার কাছে খবর আসে যে ওষুধটি তৈরি হয়ে গেছে এবং সোফিয়া ক্রুজের সাথে রওনা দেয়। তার কিছুক্ষণ পর সেখানে জন আসে। চেরি তাকে দেখেই বলে যে তুমি কি অরোরাকে নিয়ে যাওয়ার জন্য এসেছো? জন বলে যে না, 2 দিন পর মিসেস স্যান্ডার্স একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেছে, সেখানে আপনাদের নিমন্ত্রণ জানানোর জন্য এসেছি। চেরি বলে ওঠে যে না না, আমরা কোথাও যাব না। জন বলে যে দেখুন, যতই হোক অরোরা ওনার বায়োলজিক্যাল মেয়ে, এত বড় একটা আয়োজনে যদি ওনার নিজের মেয়ে না থাকে তাহলে ওনার খুবই খারাপ লাগবে। অরোরা বলে যে মা, আমি চাই না যে ওই মা কষ্ট পাক, তুমি কি প্লিজ আমার সাথে যাবে? এবং চেরি অরোরার কথা শুনে রাজি হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে এটা নিছক কোনো আমন্ত্রণ ছিল না, এটা অরোরাকে ফিরিয়ে আনার একটা প্ল্যান ছিল। এবার আমরা পার্টির দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে চেরি এবং অরোরা উপস্থিত হয়, কিন্তু গার্ড তাদের ঢুকতে দেয় না। গার্ড তাদের দেখেই বলে যে এই পার্টিতে কোনো ভিখারিকে আমি অ্যালাউ করব না। অরোরা তখন বলে যে আমি এখানে যে পার্টি দিয়েছে তার মেয়ে, তুমি আমাদের অ্যালাউ কেন করবে না? গার্ডটি তখন বলে যে ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো, কিন্তু তোমার সাথে যে ভিখারিটা আছে তাকে আমি যেতে দেব না। এই বলে গার্ডটি তাদের নানাভাবে অপমান করতে থাকে। গার্ডটি বলে যে এটাই আমাদের হোটেলের পলিসি, এই পার্টিতে অনেক বড় বড় লোকেরা আসবে, সেখানে এইরকম একটা লোককে কিছুতেই মানাবে না।
আসলে তারা অরোরার থেকে চেরিকে আলাদা করতে চাইছিল। কিন্তু তখনই গেস্ট হিসেবে সেখানে ভিনসেন্ট কার্টার আসে এবং বলে যে তোমাদের এত সাহস হলো কি করে ওনাকে অপমান করার, এবং তিনি অরোরা এবং চেরিকে ভেতরে নিয়ে যান। অন্যান্য লোকেরা সমালোচনা করতে থাকে যে আরে আগের দিন এই মহিলার জন্যই তো এত সিন ক্রিয়েট হলো, এই মহিলা আসলে কে? এবং তখনই ম্যাভরিক বলে ওঠে যে সবাই শোনো, আমাদের বোকা বানানো হয়েছে। এই মহিলার সাথে ফিনিক্স সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। এর সাথে যে এসেছিল সে একজন ঠকবাজ। এক্ষুনি একে অ্যারেস্ট করা হবে। ভিনসেন্ট বলে ওঠে যে আমি থাকতে তা কখনোই হতে দেব না। ম্যাভরিক বলে যে ভিনসেন্ট তুমি তোমার জায়গাটা ভুলে যেও না। শন তখন চেঁচিয়ে ওঠে এবং ম্যাভরিককে বলে যে ম্যাভরিক তোমার সাহস হলো কি করে আমার বাবার সাথে এইভাবে কথা বলার? কিন্তু ম্যাভরিক তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুই চুপ থাক। ভিনসেন্ট বলে যে ম্যাভরিক তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, তুমি কি আমাদের সাথে শত্রুতা করতে চাইছো? ম্যাভরিক বলে যে নিজেদের এত বড় ভেবো না। এবার তখনই আইভি শনের পাশ থেকে ম্যাভরিকের পাশে চলে যায়। শন অবাক হয়ে বলে যে এটা তুমি কি করছো? আইভি বলে যে তুমি ভাবলে কি করে যে আমি তোমার মতো একটা লুজারের সাথে থাকবো, তোমাকে আমার পছন্দ হবে? আমি কেবলমাত্র তোমার সাথে ছিলাম তোমাদের সমস্ত ইনফরমেশন পাস করার জন্য। তখনই ভিনসেন্টের কাছে কল আসে যে তাদের কোম্পানির মেজর শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার তুলে নিয়েছে এবং তারা স্যান্ডার্স কোম্পানিতে চলে গেছে। ভিনসেন্ট বলে যে বাহ, তোমরা খুব দারুণ চাল চেলেছ। আমার এই গাধা ছেলেকে আমারই এগেনস্টে কাজে লাগিয়েছ। কিন্তু ভুলে যেও না, কোম্পানির 50% শেয়ার হোল্ডার আমি নিজেই। তাই জন্য তোমরা কখনোই আমাদের কিছু করতে পারবে না। এসমেরালদা বলে যে ভিনসেন্ট, তোমার জানার জন্য একটা কথা বলে রাখি, 50%টা তুমি একটু বেশি বলে ফেলেছ। তোমার শেয়ার তোমার কোম্পানিতে 30%। এবং এই কথা শুনে ভিনসেন্ট খুবই অবাক হয়ে যায়, কারণ তার শেয়ার ছিল 30% এবং তার ছেলের শেয়ার ছিল 20%। ম্যাভরিক বলে যে তোমার ছেলে তো আইভির প্রেমে পড়ে ওর নিজের শেয়ার অনেকদিন আগেই আইভির নামে করে দিয়েছে, তাহলে তোমার খাতায় আর কি রইল? ভিনসেন্ট শনকে এক চড় মারে এবং বলে যে তুই আমাকে কি শেষ করতে চাস? এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ম্যাভরিক বলে যে চেরি, এবার তোমাকে কে বাঁচাবে? এক্ষুনি ওকে ধরো। ভিনসেন্ট তক্ষুনি বলে যে আমার প্রাণ থাকতে আমি ওকে কিচ্ছু হতে দেব না। অরোরাও তার মাকে গার্ড করে দাঁড়ায় এবং বলে যে আমার মাকে তোমরা কিছু করবে না। ম্যাভরিক তার গার্ডদের বলে যে অরোরাকে সরাও। দুজন গার্ড মিলে অরোরাকে টানাটানি করতে থাকে, কিন্তু তখনই চেরি তার আসল শক্তি দিয়ে সেই গার্ডদের সরিয়ে দেয়। এবার ম্যাভরিক চেরির এই শক্তি দেখে অবাক হয়ে যায় এবং বলে যে এটা তো ভার্মিলিয়ন ফিনিক্সের একটা মুভ, উনি ছাড়া এটা কেউ রপ্ত করতে পারেনি। তাহলে কি সত্যি এই মহিলাই ভার্মিলিয়ন ফিনিক্স? ততক্ষণে সেখানে ক্যাপ্টেন লিও আসে। ম্যাভরিক তার কাছে ছুটে যায় এবং বলে যে ক্যাপ্টেন, এই পাগলটা কি সত্যিই ফিনিক্স লিজিয়নের কেউ? এবং লি বলে যে কার এত সাহস, এবং লি তার একটি মাত্র মুভেই চেরিকে ঘায়েল করে দেয়। ম্যাভরিক অবাক হয়ে যায়। লি বলে যে চেরি আসল ভার্মিলিয়ন ফিনিক্স না, ও নকল। আসল ভার্মিলিয়ন ফিনিক্সের মুভের 12টা স্টেজ আছে, যেটা সে বাদে এখনো অবধি কেউ রপ্ত করতে পারেনি। এমনকি জেনারেল লুইসও কেবলমাত্র 11 লেভেল অবধি দক্ষতা অর্জন করতে পেরেছে। সবাই ভাবে যে চেরি তাহলে সত্যিই ঠকবাজ ছিল। লি বলে যে ওর এত সাহস যে ও ফিনিক্স সেনাবাহিনীর নামে ভণ্ডামি করছে, ওর শাস্তি কেবলমাত্র মৃত্যু। কিন্তু তখনই এসমেরালদা বলে ওঠে যে মৃত্যুদণ্ড না, যতই হোক আমার মেয়ে ওকে মা বলে মনে করে, আমি চাই না আমার মেয়ে কষ্ট পাক। ক্যাপ্টেন লি, আপনি দয়া করে আমার জন্য অন্তত ওনাকে ছেড়ে দেবেন। ক্যাপ্টেন লি বলে যে আপনার সাহস তো কম না, কে আপনি যে আপনার কথায় আমি ওকে ছেড়ে দেব? তখন ম্যাভরিক বলে যে দিদি তুমি কি পাগল হয়ে গেলে? এইসব কথা এখানে বলো না। যদি চেরি না থাকে তাহলে তো তোমারই ভালো, অরোরাকে নেওয়ার আর কেউ থাকবে না। তবু এসমেরালদা রাজি হতে পারে না। গার্ডরা চেরিকে নিতে এলেই অরোরা তার মাকে গার্ড করে দাঁড়ায় যে আমার মাকে আমি কিছু করতে দেব না। কিন্তু তখনই লি অরোরার ওপর অ্যাটাক করে এবং চেরি তখনই পাওয়ারফুল হয়ে তার মেয়েকে বাঁচায় এবং বলে যে আমার মেয়েকে আমি কিচ্ছু করতে দেব না। কিন্তু লি আরও বেশি পাওয়ারফুল ছিল এবং সে অরোরার দিকে আরও একটি মুভ করে। কিন্তু চেরি অরোরাকে আগলে সেই আঘাত থেকে অরোরাকে বাঁচায় এবং সেই আঘাতটা নিজের ওপর নেয়। চেরির মুখ থেকে রক্ত উঠে আসে। এসমেরাল্ডাও চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে ম্যাভরিক ওদের সাহায্য করো।
ম্যাভরিক বলে যে আমি কি বা করতে পারি। এসমেরালদা বলে যে অরোরা তোমার ভাগ্নি, ও এতটুকু একটা বাচ্চা, এই বয়সে ওর কি এইসব সহ্য করার কথা, তুমি ওকে সাহায্য করো। অফিসার লি তখন বলে যে তোমরা কি গাধা যে তোমরা এই মহিলাকে প্রোটেক্ট করছো, এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। এবং লি চেরির মাথায় একটি আঘাত করে, যার ফলে চেরি সেখানেই মারা যায়। অরোরা কান্নায় ভেঙে পড়ে। এসমেরালদাও কেঁদে ফেলে এবং অরোরাকে সামলাতে যায়, কিন্তু অরোরা এসমেরালদাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে তোমার জন্যই আমার মা মারা গেছে, তোমরা সবাই বাজে লোক, আমার মা তো কিছু করেনি কিন্তু তোমরা ওকে মেরে ফেললে। ম্যাভরিক বলে যে এক্ষুনি অরোরাকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু অরোরা বলে যে আমি এখান থেকে যাব না। ততক্ষণে সেখানে সোফিয়া আর ক্রুজও চলে আসে। ম্যাভরিক তাদের দেখেই চিনতে পারে এবং বলে যে এরাই তো ফিনিক্স লিজিয়নের সোলজাররা, এরাই আসল। এসমেরালদা অবাক হয়ে যায় যে এরাই আসল, কারণ এসমেরালদা তো এতদিন এদের সাথেই ঝগড়া ঝামেলা করে এসছে। সোফিয়া আসতেই অরোরা সোফিয়ার কাছে ছুটে যায় এবং বলে যে আন্টি আমার মাকে বাঁচাও। তখনই সোফিয়া দেখে যে লি চেরিকে ছুরি মারতে যাচ্ছে। সোফিয়া চট করে লাথি মেরে লিয়ের হাত থেকে ছুরিটা ফেলে দেয়, কিন্তু লি পাগলের মতো বলতে থাকে যে ভার্মিলিয়ান ফিনিক্স মরে গেছে, এখন আমি সফল হয়েছি। সোফিয়া বলে যে আমি তোমাকে ছাড়বো না, কিন্তু তখনই একজন এসে অরোরার গলা টিপে ধরে এবং আমরা জানতে পারি সেটা হচ্ছে ব্লসমিয়ার চিফ ইনভেস্টিগেটর ক্যালিয়াস। ব্লসমিয়া হচ্ছে চায়না বা এদের দেশের সবচেয়ে বড় শত্রু। সোফিয়া বলে যে আচ্ছা তুমি তাহলে লিকে ঘুষ দিয়ে এইসব করাচ্ছিলে। লি বলে যে না, আমাকে কেউ ঘুষ দেয়নি, আমি আসলে ব্লসমিয়ারই একজন লোক, কিন্তু আমার জন্ম এই দেশে। ছোট থেকে আমার একটাই মিশন ছিল, এই দেশে সেনাবাহিনীতে ঢুকে এখানকার সমস্ত তথ্য ফাঁস করা। সোফিয়া বলে যে আমাদের দেশের কোনো ক্ষতি আমি হতে দেব না, টিম ওকে ধরো। কিন্তু ক্যালিয়াস খুবই শক্তিশালী ছিল, ক্যালিয়াস ক্রুজকে এক মুভেই সরিয়ে দেয়। সোফিয়া ক্যালিয়াসের উপরে অ্যাটাক করতে এলে সে অরোরাকে সামনে এগিয়ে দেয়, ফলে সোফিয়া অ্যাটাক করতে পারে না। এসমেরালদা ক্যালিয়াসের কাছে হাত জোর করে যে আমার মেয়েকে প্লিজ কিছু করবেন না, আপনি যা চাইবেন আমি সব দেব। ম্যাভরিকও বলে যে আমার ভাগ্নিকে প্লিজ ছেড়ে দাও। ক্যালিয়াস বলে যে এই বাচ্চাটা সবার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু আমি বাচ্চাটাকে ছেড়ে দিলে তার বদলে আমি কি পাবো। এসমেরালদা বলে যে তুমি যা চাইবে আমি তাই দেব, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু ক্যালিয়াস হেসে বলে যে সেই সব আমার চাই না। আমার প্রথম শর্ত হচ্ছে সোফিয়া ওর সমস্ত ক্ষমতা ত্যাগ করবে। সোফিয়া বলে যে আমি রাজি, আমার দেশের নাগরিকের প্রাণ বাঁচানো আমার কর্তব্য, তার জন্য আমি সমস্ত স্যাক্রিফাইস করতে রাজি আছি। অরোরা বলে ওঠে যে সোফিয়া আন্টি এরম করো না, তুমি ওকে মেরে আমার মায়ের বদলা নাও। কিন্তু সোফিয়া অরোরাকে বাঁচানোর জন্য নিজের ক্ষমতা ত্যাগ করে। ক্যালিয়াস হেসে ওঠে যে একটা বাচ্চার জন্য তোমরা এইসব স্টুপিড কাজ করছো। সোফিয়া বলে যে তোমার কথা শোনা হয়েছে, এবার ওই বাচ্চাটাকে ছাড়ো। কিন্তু ক্যালিয়াস অরোরাকে অনেক দূরে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয় এবং এসমেরালদা এবং সোফিয়াকে লাথি মেরে ফেলে দেয়। অরোরা আহত হয় এবং তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। সে তার মৃত মায়ের কাছে এগিয়ে যায় এবং মায়ের হাত ধরে বলে যে মা, আমি তোমার কাছে আসছি। সবাই এই দৃশ্য দেখে ভেঙে পড়ে। অরোরা তার মা ছোটবেলায় যে গান গাইতে গাইতে তাকে ঘুমাতো সেইটাই গাইতে থাকে এবং সেও সেখানেই চোখ বন্ধ করে। ফিনিক্স সেনাবাহিনীর সবাই লি এবং ক্যালিয়াসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ক্যালিয়াসের শক্তির সামনে কেউই পারে না। ক্যালিয়াস বলে যে ভার্মিলিয়ন ফিনিক্স নিজে বেঁচে থাকলেও আমার কিছুই করতে পারতো না, কিন্তু এখন তোমাদের আমি কি করব। তোমাদেরকে আমি প্রাণে ছেড়ে দেব, কিন্তু তার জন্য তোমরা আমাদের দেশের বশ্যতা স্বীকার করবে, আমাদের দেশের নাগরিক হয়ে বাঁচবে। ভিনসেন্ট তখনই বলে ওঠে যে কখনোই না, প্রাণ থাকতে আমরা কখনোই তোমার দেশের তোমার কাছে বশ্যতা স্বীকার করব না। ম্যাভরিক বলে যে আমরা আগেও তোমাদেরকে হারিয়েছি, এইবারও আমরা তোমাদেরকে হারাবো। এবং ক্যালিয়াস তখনই ভিনসেন্টের উপর আক্রমণ করতে যায়, কিন্তু তখনই মৃত অবস্থা থেকে উঠে আসে ভার্মিলিয়ন ফিনিক্স তার নিজের আসল রূপে এবং ক্যালিয়াসকে একটা মুভে সে পুরো কাত করে দেয়। ক্যালিয়াস লিকে ঝাঁকিয়ে বলে যে তুই কি গাধা, তুই যে বললি ভার্মিলিয়ন ফিনিক্স মারা গেছে, কিন্তু ভার্মিলিয়ন ফিনিক্স তো বেঁচে আছে। ক্যালিয়াস বলে যে ঠিক আছে, বেঁচে থাকলেই বাকি, এতদিন তো পাগল হয়েছিল, ওর নিশ্চয়ই আর কোনো ক্ষমতা নেই, আমি তোমাকে এখন আরামসেই হারাতে পারবো। শেরি বলে যে হ্যাঁ ঠিক কথা, আমি এতদিন পাগল হয়েছিলাম, আমার শক্তি অনেক কমে গেছে, কিন্তু আমার যেটুকু শক্তি বাকি আছে সেটুকুই তোমার জন্য কাফি।
সে বলে যে আমার দেশের যে ক্ষতি করতে চাইবে তার একটাই পরিণাম হবে, আর সেটা হচ্ছে মৃত্যু। এবং ভার্মিলিয়ন ফিনিক্স তার শক্তির সাহায্যে ক্যালিয়াসকে সেখানেই মৃত্যুর দৌড় অব্দি পৌঁছে দেয়। সবাই প্রচন্ড খুশি হয়, কিন্তু অরোরার তখনও জ্ঞান ফেরেনি। হসপিটালে অরোরাকে নিয়ে যাওয়া হয় এবং ডক্টর বলে যে অরোরার অবস্থা খুবই ক্রিটিক্যাল, হয়তো অপারেশন করেও অরোরাকে বাঁচানো যাবে না। একদিকে চেরি প্রচন্ড কান্নাকাটি করতে থাকে যে আমার একটুখানি দেরি হয়ে গেল, তাই জন্য আমি তোমাকে বাঁচাতে পারলাম না। অন্যদিকে এসমেরাল্ডাও কাঁদতে থাকে যে আমার জন্যই আজকে আমার মেয়ের এরকম অবস্থা। এবং তখন সেখানে সোফিয়াও আসে। সোফিয়াও কাঁদতে কাঁদতে বলে যে আমি যদি একটু আগে আসতাম তাহলে হয়তো আমি অরোরাকে বাঁচাতে পারতাম। চেরি সোফিয়ার হাত ধরে বলে যে তোমার কোনো দোষ নেই, তুমি তো নিজের শক্তি হারিয়েছো, সবকিছু আমার জন্যই হয়েছে, আর তাই জন্য আমিই সবকিছু শেষ করে যাব। চেরি একদিকে সোফিয়ার হাত ধরে এবং আরেকদিকে অরোরার হাত ধরে, এবং সে নিজের সমস্ত শক্তি ওই দুজনের মধ্যে ট্রান্সফার করতে থাকে। সোফিয়া বুঝতে পারে যে তার নিজের শক্তি ফিরে আসবে, কিন্তু তাতে ভার্মিলিয়ন ফিনিক্সের সমস্ত শক্তি চলে যাবে। সোফিয়া বলে যে এটা আপনি কি করছেন, এটাতে তো আপনার সমস্ত শক্তি চলে যাবে। চেরি বলে যে আমি অনেক অনেক বছর যুদ্ধ করে খুবই ক্লান্ত, এই শক্তি আমার আর চাই না। তাছাড়া তুমি এখন অনেক ভালো একজন যোদ্ধায় পরিণত হয়েছো, তুমি এই দায়িত্বটা নাও। আমি এরপর আমার মেয়ের সাথে ভালোভাবে জীবনটুকু কাটাতে চাই। এইভাবে চেরি অর্থাৎ ভার্মিলিয়ন ফিনিক্স তার নিজের শক্তির সাহায্যে অরোরাকে বাঁচিয়ে তোলে এবং সোফিয়ার হারিয়ে যাওয়া শক্তিও তাকে ফিরিয়ে দেয়। অরোরার জ্ঞান ফিরে আসে এবং অরোরা ঠিক হয়ে দেখে যে তার দুই মাই তার সামনে বসে আছে, এবং তার দুই মায়ের ভালোবাসাতেই সে খুব সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করে। এবং এখানেই আমাদের এই সুন্দর ড্রামাটা শেষ হয়। আচ্ছা, তোমরা কমেন্টে বলো তো, যদি তোমরা অরোরার জায়গায় থাকতে তাহলে তোমরা এসমেরাল্ডাকে নাকি চেরিকে কাকে মা হিসেবে বেছে নিতে? কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এইরকম চাইনিজ বা কোরিয়ান ড্রামা দেখতে তোমাদের যদি ভালো তাহলে কিন্তু এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।